ঢাকায় পাকিস্তানি গোয়েন্দা সংস্থার আনাগোনা এবং ইভেন পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর প্রধানের সফর, এরকম খবর নিয়ে ভারতীয় বিভিন্ন পত্রপত্রিকায় বেশ কিছু রিপোর্ট হচ্ছে এবং হয়েছে বলা যাবে না, এখনো সেটা চলছে। এবং ভারতে মোটামুটি একটা তাদের মধ্যে ধারণা তৈরি হয়েছে বাংলাদেশে 5 আগস্টের পট পরিবর্তনের পরে এখানে পাকিস্তানের একটা বড় রকম উপস্থিতি, যেটা গত 2 যুগ অনেকটা আগের তুলনায় কম ছিল। যেটা 2 যুগ আগে ছিল যে পাকিস্তান এবং ভারতের গোয়েন্দা সংস্থার আনাগোনা, সেখানে একটা পর্যায়ে এসে একতরফা ভারতীয় গোয়েন্দা সংস্থার রয়ের উপস্থিতি ঢাকায় সহ সারা দেশেই তৎপরতা খুব বেশি ছিল, এরকম অনেকে মনে করেন বা আলোচনা হয়। সেই জায়গায় যখন ডক্টর ইউনূস সরকার আসলেন, তখন বিভিন্ন কারণে এই আলোচনা উঠছে যে তাহলে এখন কি বাংলাদেশে পাকিস্তানপন্থী অথবা পাকিস্তান গোয়েন্দা সংস্থার তৎপরতা অথবা 5 আগস্টের শেখ হাসিনার পতনের পেছনে পাকিস্তান গোয়েন্দা সংস্থার কোনো ভূমিকা, সেগুলো কার্যকর হচ্ছে কিনা বা সেইটার তৎপরতা কেমন চলছে। কিছু কিছু বিষয় সামনে আনা হচ্ছে যে অনেক বছর ধরে পাকিস্তানের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক একেবারে স্থিমিতই বলা যায়। গত 1 যুগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে একবার মাত্র বাংলাদেশের সফর হয়েছে। এরপর বলতে গেলে যোগাযোগ পাকিস্তানের সঙ্গে নাই। বাংলাদেশের সরকার প্রধান বা পাকিস্তানের সরকার প্রধানের মধ্যেও দ্বিপক্ষীয় কোনো সফরের ব্যাপার সেপার ওভাবে নাই। কিন্তু সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়া সম্ভাবনা কম থাকলেও, প্রয়োজনীয়তা কম থাকলেও পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়ার তৎপরতা চলছে। একের পর এক পাকিস্তানি জাহাজ আসছে, সেগুলো নিয়ে নানান প্রশ্ন উঠছে, কি আসছে সেসব জাহাজে। পাকিস্তানের সঙ্গে বিমান যোগাযোগ, পাকিস্তানের ভিসা, বাংলাদেশে পাকিস্তানিদের জন্য ভিসা, সবকিছুই আগের তুলনায় অনেক সহজ হয়েছে। এইসব প্রেক্ষাপটে বাংলাদেশে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার আসলে কি কোনো তৎপরতা আছে? বাংলাদেশ সরকার বলছে যে না, পাকিস্তানি গোয়েন্দা সংস্থার প্রধানের বাংলাদেশ সফরের এই মুহূর্তে কোনো পরিকল্পনার কথা নেই এবং সেইটা কোনো প্ল্যানেও নেই বা সে ধরনের কোনো আলাপ আলোচনা হচ্ছে না। কিন্তু ভারতীয় পত্রপত্রিকায় যদি আপনি নজর দেন, দেখবেন যে তারা অনেকটা তাদের ঘুম হারাম হওয়া অবস্থা। নিশ্চয়ই কারণও আছে, তাদের সিকিউরিটি বিষয় আছে। আমরা আনন্দবাজারের একটা রিপোর্টের দিকে একটু চোখ বোলাতে চাই, যেখানে বলা হচ্ছে ঘটনা হলো ঠিক 4 দিন আগেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা, মানে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন চীন সফরে গিয়ে সে দেশের বিদেশমন্ত্রী ইয়াং ইয়ের সঙ্গে একটি বৈঠক সেরে এসেছেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং চীনের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে মিটিং হয়েছে। সূত্রের খবর, ওই সফরের উদ্দেশ্য ছিল প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের চীন যাত্রার ভিত তৈরি করা। অনেকেই বলছেন চীন বাংলাদেশে এখন একটা বড় ভূমিকা রাখছে, যেটা আমেরিকাকে কোণঠাসা করেছে এই অঞ্চলে, যা আমেরিকা এবং ভারতের জন্য চিন্তার বিষয়। আচ্ছা, রিপোর্টটির হেডলাইনটা খুব ইন্টারেস্টিং, যেই হেডলাইনে এই আনন্দবাজার বোঝানোর চেষ্টা করছে যে বাংলাদেশে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার প্রভাব বাড়ছে। বলা হচ্ছে ঢাকায় পাক তৎপরতায় চীনা যোগ দেখছে দিল্লি। মানে বাংলাদেশে যে পাকিস্তান গোয়েন্দা সংস্থার নাড়াচাড়া হচ্ছে, এটার পেছনে চীনের যোগাযোগ দিল্লি খুঁজে বেড়াচ্ছে। সেই রিপোর্টে বলা হয় যে বাংলাদেশের মাটিতে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সক্রিয়তার পিছনে বেইজিংয়ের ভূমিকা কতটা তা খতিয়ে দেখতে চাইছে সাউথ ব্লক। এখনও তারা শিওর না, কিন্তু জিনিসটা তাদের যেসব উইং আছে পত্রপত্রিকা মিডিয়ার উইংয়ে তারা প্রচার করছে। বিদেশ মন্ত্রক সূত্রের বক্তব্য, এখন পাকিস্তান অর্থনৈতিক ও কৌশলগতভাবে যে জায়গায় রয়েছে তাতে তাদের পক্ষে ঢাকাকে রপ্তানি অর্থনীতির প্রশ্নে চাঙ্গা রাখা কঠিন। আপনারা জানেন যে তারাই তাদের সহযোগিতায় চলছে। 2 বছর আগে তো একেবারে ধস নেমে গিয়েছিল। পাকিস্তান বিভিন্ন দেশের কাছে সাহায্য চেয়েছে, কোনো দেশ সাহায্য দিয়েছে খুব নামকাওস্তে, কোনো দেশ মুখ ফিরিয়ে নিয়েছে। অনেক প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রীর ফোনও ধরেনি। ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে কাজে লাগাতে চাইলেও বিনিময়ে ঢাকাকে দেওয়ার মতো কোনো কূটনৈতিক বা অর্থনৈতিক পুঁজি নেই ইসলামাবাদের কাছে। শুধুমাত্র বাংলাদেশে যারা মনস্তাত্ত্বিকভাবে পাকিস্তানের সঙ্গে অ্যাটাচড, অথবা ধরেন বাংলাদেশে যেটা খুব প্রতিষ্ঠিতভাবে বলা হয় রাজনৈতিকভাবে, বা জামাতে ইসলামী বিরোধী শিবির যেটা বলেন, যে জামাতে ইসলামী একটা আন্তর্জাতিক সংগঠন, জামাতে ইসলামী বাংলাদেশ, জামাতে ইসলামী পাকিস্তান, জামাতে ইসলামী লাহোর, জামাতে ইসলামী করাচি, এরকমভাবে যখন জামাতকে প্যারালালি দেখা হয়, তো জামাতপন্থী অনেক সময় বলা হয়, যারা স্বাধীনতা বিরোধী বলা হয়, বা 71 সালে একটা বড় অংশ যারা পাকিস্তানের পক্ষে লড়েছে এবং নীরব থেকেছে, তাদেরকে এখন মনে করা হয় যে তারা পাকিস্তানের প্রতি একটা সফট কর্নার রয়ে গেছে, বা তাদের পরবর্তী প্রজন্ম পাকিস্তানের সঙ্গে একটা সফট কর্নার রয়ে গেছে। একটা প্রজন্ম অবশ্যই ভারতের প্রতি সফট কর্নার রয়েছে, 2 প্রজন্মই খুব কট্টর করা অবস্থানে।
মধ্যপন্থী বাংলাদেশের যারা মানুষ, শুধু যারা বাংলাদেশের অস্তিত্ব, বাংলাদেশি জাতীয়তাবাদ বলি, এই বাংলার যে জাতীয়তাবাদ যে ওন করার, সেটা বাদ দিলে বাকি দুই অংশ, ভারতপন্থী পাকিস্তানপন্থী বলি, রয়ের অনুসারী বলি, আইএসআইয়ের অনুসারী বলি, তারা খুব কট্টর সিচুয়েশনে একে অন্যকে শুধু ডমিনেট করতে চায়, এরকম একটা অবস্থা কিনা। লাস্ট জায়গাটা শুধু একটু ধরিয়ে দিয়ে বাকি আলোচনা আপনাদের সঙ্গে যাই। কূটনৈতিক শিবিরের বক্তব্য, ড্রাগনের প্রচ্ছন্ন হাত গোটা বিষয়টির পিছনে কতটা তা পর্যালোচনা করে প্রয়োজন বলেই মনে করছে নয়াদিল্লি। আপনারা জানেন যে চীনের জাতীয় প্রতীক ড্রাগন, তারা সেই ড্রাগনের সঙ্গে চীনকে তুলনা করে বলছে যে ড্রাগনের প্রচ্ছন্ন হাত। ঢাকায় আইএসআই সক্রিয় নিয়ে জানতে চাওয়া হলে বিদেশ মন্ত্রকের মুখপাত্র, মানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, প্রতিবেশী রাষ্ট্রে যা ঘটছে তার সঙ্গে যদি আমাদের নিরাপত্তার স্বার্থ জড়িয়ে থাকে তাহলে অবশ্যই তাকে নজর রাখা হবে, যদিও পদক্ষেপ করার প্রয়োজন হয়, যদি পদক্ষেপ করার প্রয়োজন হয় করা হবে। আমরা এর বেশি আর ডিপলি এখন আপনাদেরকে আলোচনা নিতে যাচ্ছি না, এই রিপোর্টগুলো আপনারা দেখে নেন। কথা হচ্ছে এখানে দেখেন, বাংলাদেশে যারা এখন রাজনীতিতে একটু ফর্মে আছেন, ভালো অবস্থানে আছেন, তারা বারবারই বলেন এরা রয়ের লোক, এরা লয়ের লোক, এরা ভারত প্রেমী, আমরা দিল্লির কাছে নত যেন হব না। আবার তাদের যে বিরোধী শিবির, তারা বলে এরা পাকিস্তানি এজেন্ট, এরা পাকিস্তানের কাছে সেই আগের মায়া টানতে ছাড়তে পারছে না, তারা পাকিস্তানের বুদ্ধিতে চলতে চায়। আবার দিল্লি বলে এরা চীনের সাথে এদের যোগাযোগ হয়ে গেছে, চীনের সাথে এদের সম্পর্ক ভালো, এরা চীনের কথায় উঠছে নড়ছে। আরে বাবা, বাংলাদেশের যারা মূল মানুষ, এই রাজনীতিবিদ আর আন্তর্জাতিক প্রেক্ষাপটে যারা রাজনীতিক খেলাধুলা করেন, আমরা কি এই দেশের মানুষ, আমাদের কোনো সক্রিয়তা নেই? আমরা কি এদেশ চাইলেই রয়ের হাতে তুলে দিবে কেউ আর বাংলাদেশের মানুষ চুপচাপ বসে থাকবে? 5 আগস্টে দেখায় নেই? এদেশ চাইলেই আইএসআইয়ের হাতে তুলে দিবে আর বাংলাদেশের মানুষ চুপচাপ থেকে যাবে? সেটা 2005-06 সালে বাংলাদেশের মানুষ দেখায় নেই। আর ভারত চাইলেই এই দেশ দখল করে নিবে, বা ওই যে বলছে যে তারা প্রয়োজন হলে পদক্ষেপ নিবে, যে যদি পদক্ষেপ করার প্রয়োজন হয় করা হবে, সেই পদক্ষেপও কি বাংলাদেশের মানুষ মেনে নিবে? অনেকে বলেন সামরিক শক্তি, জনসংখ্যা, বিষয়টা তো সেখানে না। সামরিক শক্তি, জনসংখ্যা দিয়ে যদি সবই হতো তাহলে সারা পৃথিবীর মানুষের একটা বড় অংশ মিলে গিয়ে অন্য পৃথিবী দখল করে ফেলতো। আর এই বাস্তবতা নাই বলেই আজকে নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কায় ভারতের মতো দেশ, আমাদের চেয়ে তো অনেক ছোট মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, কিন্তু সেখানে কোণঠাসা হয়ে আছে না? তাহলে কোনো হুমকি ধমকি, এগুলো হচ্ছে শুধু রাজনৈতিক পুঁজি, এর বাইরে কিছু নয়। এই আইএসআই, এসব ধোয়া টোয়া তুলে, সিআইএ এসব ধোয়া তুলে এক একটা নির্বাচন, এক এক রাজনৈতিক দল এক একটা ফায়দা নেয়। 2005-06 আওয়ামী লীগ নিয়েছে যে এই আইএসআই খেদাইতে হবে, জঙ্গি খেদাইতে হবে, এই করতে হবে সেই করতে হবে বলে আওয়ামী লীগ নিয়েছে। এখন এই এই করে ফেলছে, সেই করে ফেলছে, এগুলা খেদাইতে হবে। আর আমাদের গোয়েন্দা সংস্থা কি মানে মানে কোনো, তাদের কোনোই কিছু নাই? মানে তারা কি একের অথর্ব? আপনারা কি তাই মনে করেন? এটা তো বলেন না যে আমাদের গোয়েন্দা সংস্থা যথেষ্ট শক্তিশালী, রকে ঠেকিয়েছিল, আইএসআইকে ঠেকিয়েছিল, সিআইএকে ঠেকিয়েছিল। আছে না উদাহরণ? যারা জানেন তারা সেসব উদাহরণ ভালো করেই জানেন। নিশ্চয়ই ভবিষ্যতে এগুলো নিয়ে আলোচনা হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।